নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে ভিডিও করছি প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি, মানে চূড়ান্ত বৃষ্টি ইছাপুরে। আপনাদের ওখানেও আশা করছি হয়েছে। এই বৃষ্টিটা মনে হয় সব জায়গায় হয়েছে, একটা নিম্নচাপ হয়েছে। তো ভাবলাম আজকের দিনে তো আপনাদের কাছে চলে আসি। এত সুন্দর একটা ওয়েদার, প্রচণ্ড কদিন গরম ছিল, তো আপনাদেরকে ঘটনা শোনাই বা গল্প শোনাই, যাই বলুন না কেন, এবং আপনারাও সেটাকে শুনুন ভালো করে। আগের পোস্ট করা সঞ্জয় ভাইয়ের গল্পগুলো বা ঘটনাগুলো, ওর তো গল্প নয়, একদম রিয়েল জীবনের ঘটনাগুলো আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা কমেন্ট করেছেন, অনেকে লিখেছেন একটা ভিন্ন স্বাদের ঘটনা, সত্যিই তাই। এবং আমি ওকে বলেছিলাম যে ভাই আর কোনো ঘটনা থাকলে তুমি জানিও, তো ও বলেছে যে ঠিক আছে, আমি অবশ্যই, আমার কাছে ঘটনা আছে দিদি, আমি পাঠাবো। তো চলুন আজকের ঘটনাটা শেয়ার করি। আচ্ছা, আজকের যে ঘটনাটি বলতে চলেছি, এই ভদ্রমহিলা, উনি ওনার পরিচয় দিয়েছেন যে অপরাজিতা ওনার নাম, এবং ওনার হাজব্যান্ডের নাম সুখেন। এই পর্যন্ত বলে উনি কিন্তু বলেছেন যে এই নামগুলো কিন্তু আমাদের অরিজিনাল নাম না, আমি এগুলো বললাম না। আর বর্তমানে ওই দিদিভাই, দাদাভাই মারা গেছেন, দিদিভাই কিন্তু কলকাতারই কোথাও একটা থাকেন। তো উনি বলেছেন যে দেখুন, এই ব্যাপারগুলো বিশ্বাস করা বা না করা, হ্যাঁ, অনেকের ওপর, মানে বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। সেক্ষেত্রে নিজের নাম নিয়ে হাস্যস্কর হতে চাই না, কিন্তু যাদের জীবনে এগুলো ঘটে তারাই বুঝতে পারেন যে এরকমও ঘটে আমাদের এই পৃথিবীতে বলুন বা আমাদের সমাজে বলুন, এরকমও ঘটনা ঘটে। তা চলুন আর বৃথা সময় নষ্ট না করে ঘটনায় প্রবেশ করি। এই অপরাজিতাদির যখন বিয়ে হয়, আমি অপরাজিতাদিই বলছি কারণ উনি ওনার নিজের নাম বলেননি, বললাম তো। যখন বিয়ে হয়, ওনার হাজব্যান্ড ছিলেন ইঞ্জিনিয়ার, এবং এই ঘটনাটি হচ্ছে 90s দিকের ঘটনা। তো উনি কিন্তু ইঞ্জিনিয়ার ছিলেন, এবং উনি তখন পোস্টিং ছিলেন মহারাষ্ট্রের একটি জায়গা নালাসুপারা। সেই নালাসুপারাতে ওই দাদাভাই উনি থাকতেন, এবং দিদিভাই বিয়ে হয়ে কিন্তু ওখানেই যান, কিন্তু ওনার শ্বশুরবাড়ি বলুন, বাপের বাড়ি বলুন, সবই কিন্তু কলকাতায়। তা ওখানে দিদি যান, এবং ওখানে সুন্দরভাবে দুজনের সংসার এগোতে থাকে, কোনো অসুবিধা কিচ্ছু ছিল না। আর বলছে যে অপেক্ষা করে থাকতাম কখন ছুটি ছাটা পড়বে। ছুটি ছাটাতে আমরা সব সময় ওই আমায় বলছে যে আপনার দাদা ভাইয়ের বন্ধু, তারপর তাদের স্ত্রীদের সাথে, হ্যাঁ, একটু দূরে দূরে কোথাও লং ড্রাইভে যাওয়া বা কোথাও যাওয়া, এই ব্যাপারগুলো চলতো। আর একটু যদি লম্বা ছুটি পড়তো, তখন আমাদের সবসময় টার্গেট থাকতো কলকাতায় ফেরা, প্রিয়জনদের মাঝে আসা, হ্যাঁ, এই ব্যাপারগুলো আমাদের মধ্যে চলতো। তো এইভাবে আমাদের সংসার কিন্তু বেশ সুখেই কিন্তু কাটছিল। তা এইভাবে চলতে চলতে দিদিভাইয়ের প্রথম ছেলে, যার নাম উনি উল্লেখ করেছেন বুবাই বলে, বুবাইয়ের জন্ম হয়। তা বুবাইয়ের যখন জন্ম হয়, স্বাভাবিকভাবেই একটা সন্তান জন্ম হওয়ার পর মা তো প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েন সেই সন্তানের দেখভাল সব করতে। তা ওই দিদি বলেছেন যে যদিও আমার বাবা মা কিন্তু, মানে দিদিভাইয়ের বাবা মা এবং দিদিভাইয়ের শাশুড়ি মা, এরা তিনজনে মিলে কিন্তু নালাসুপাড়ায় ছুটে যান প্রথম ডেলিভারির আগে, এবং তারা যতটুকু যত্ন আত্তি করার ওনাকে করেন, কিন্তু সবারই সংসার থাকে, বেশি দিন তারা থাকতে পারেননি। ডেলিভারির পরে কয়েকটা মাস থেকে কিন্তু তারা কিন্তু ব্যাক করে চলে আসেন। এরপরে দিন দিনের মতো কাটতে থাকে, দাদাভাইয়ের টাইমে অফিস যাওয়া, বাচ্চার যত্ন আত্তি করা, এইভাবে দিনগুলো কেটে যেতে থাকে। এই সময় যখন বছর দুয়েক প্রায় অতিক্রান্ত, বুবাই 2 বছরের হয়ে গেছে, এই সময় কিন্তু এই দিদিভাই, উনি অপরাজিতাদি, উনি কিন্তু আবার করে কনসিভ করে ফেলেন। এবং এই সময় ওনার হাজব্যান্ডের নাম বলেছেন সুখেন বাবু, উনি কিন্তু বলেন যে এই বাচ্চাটাকে অ্যাবর্ট করে দেওয়ার কথা। কিন্তু
এই কথা শুনে কিন্তু এই অপরাজিতাদির মা এবং শাশুড়ি মা দুজনেই খুব কান্নাকাটি করতে থাকেন কলকাতায় যখন এই খবরটা আসে। তো ওনাদের বক্তব্য ছিল যে একটু কষ্ট করে নে না মা, দুটো বাচ্চা পরপর পিঠোপিঠি, তারা একসাথে বড় হয়ে যাবে, আর ঝাড়া হাত পা হয়ে যাবি তুই, এরকম যেমন মা বাবারা বলেন। আর এমনও হতে পারে দেখ না তোর প্রথম পুত্র, এরপরে হয়তো একটা কন্যা সন্তান জন্মালো। তো এই কথা এই সমস্ত বলতে থাকে। তো তখন এরা দুজনে বাধ্য হয় ওই বাচ্চাটিকে রেখে দিতে। এবারে তখন ওই ওনার মা এবং শাশুড়ি মা দুজনেই বলে যে অপরাজিতা তুমি কলকাতায় ফিরে এসো। হ্যাঁ, ওই কটা দিন সুখেনবাবুর কথা উল্লেখ করে বলেন যে ও সামলে নেবে। কিন্তু দিদি যদি চলে আসতেন কলকাতায় তাহলে দাদা ভাইয়ের খাওয়া দাওয়া এইগুলো করার বড় অসুবিধা হয়ে যাবে, এই চিন্তাভাবনা করে কিন্তু দিদি কিন্তু কলকাতায় ফেরেননি। তো ধীরে ধীরে সময় এগোতে থাকে এবং দিদিভাইও আস্তে আস্তে মানে বাচ্চা যত বড় হয়, ভারী মাস হয়, হ্যাঁ, দিদির পক্ষে খুবই টাফ হয়ে যায় ব্যাপারটা। একদিকে বুবাইয়ের ঝামেলা, হাজব্যান্ডকে টাইম টু টাইম তাকে খেতে দেওয়া, এই সমস্ত করা, সংসারের কাজ সব মিলে একেবারে নাজেহাল অবস্থা কিন্তু দিদির হয়ে যায়। তো এরকম চলতে চলতে কিন্তু সুখেনবাবুও সেটা কিন্তু লক্ষ্য করেন যে স্ত্রীর এই অসুবিধা হচ্ছে এতটা, এটা কিন্তু উনিও বুঝতে পারেন। কিন্তু উনিও অপারক, উনি অফিস করবেন না, বাড়ির দিকে দেখবেন, আর বিদেশ বিভুঁই জায়গা, কাকে কাজে রাখবেন, এই সমস্ত চিন্তাভাবনা কিন্তু করে করে মানে জেরবার উনি হয়ে যান। কিন্তু এদিকে দিদিরও তো খুবই মানে সমস্যা তৈরি হয়, কারণ দিদির প্রথম বাচ্চা যে বুবাই বললাম, বুবাইয়ের যখন ভূমিষ্ঠ হয় সুন্দরভাবে, তার কিন্তু মানে সে ভূমিষ্ঠ হয়েছিল, কিন্তু সেকেন্ড যে ইস্যু মানে ব্যাপারটা হয়, মানে কনসিভ করেন দ্বিতীয়বার, সেই সময় কিন্তু হাজারো একটা কমপ্লিকেশনস ওনার শরীরে দেখা যায় এবং ডাক্তারবাবু কিন্তু সমানে ওনাকে বেড রেস্ট লিখে দেন। কিন্তু দিদির পক্ষে সেটা সম্ভব হয় না, কারণ 2 বছরের শিশুটি, তাকে দেখাশোনা করা, সংসারের যাবতীয় কাজকর্ম করা, তারপরে স্বামীর অফিসে যাবে, তার খাবার বানানো, অনেক কাজ থাকে একটা বাড়ির মেয়েদের, বুঝতেই পারছেন। দিদি কিন্তু ধীরে ধীরে ক্লান্ত হতে থাকেন এবং দিদির শরীর কিন্তু মানে দুর্বল হতে থাকে। তো এইভাবে একদিনের ঘটনা, সেদিনকে খুব বাইরে দুর্যোগ, প্রচণ্ড দুর্যোগ হচ্ছে। তো সুখেনবাবু তো থাকতে পারবেন না, উনি কিন্তু বেরোতেই হবে ওনাকে। তো উনি যখন মানে বেরিয়ে যান, তখন দিদি কোনো মতে ধুকতে ধুকতে সমস্ত কাজকর্ম সেরে দিনটাকে কাটিয়ে এবারে রাত্রিবেলা ওই একটু একটু যখন সন্ধ্যে রাতের দিক হয়, 7টা বাজে, তখন ওই বুবাইকে কিন্তু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেন, দিয়ে নিজে পাশে শুয়ে এবার কিন্তু স্বামীর প্রতীক্ষা করতে থাকেন। বাইরে তখন অঝোরে ঝড় বৃষ্টি এবং বজ্রপাত এগুলো কিন্তু হচ্ছে। এবারে বুবাইয়ের পাশে শুয়ে থাকতে থাকতে তো দিদি হাজব্যান্ডের প্রতীক্ষা করতে করতে কখন চোখ লেগে যায়। তো হঠাৎ করে তীব্র কড়া নাড়া আওয়াজে, রাত তখন কটা কে জানে, দিদি জানেন না, ওনার ঘুমটা ভাঙে। তখন উনি উঠে কোনো রকমে, তখন কিন্তু ঘরে কিন্তু আলো নেই, কারেন্ট চলে গেছে কখন, তো উনি একটা মোমবাতি জ্বালান, জ্বালিয়ে নিয়ে উনি ধীরে সুস্থে, বুঝতেই পারছেন এই সময় মানুষ তো তাড়াতাড়ি কিছু করতে পারে না, উনি ধীরে সুস্থে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খোলেন। দরজা খুলে দেখেন বাইরে তো প্রচণ্ড মানে দুর্যোগপূর্ণ আবহাওয়া, আর তার মধ্যে ওনার হাজব্যান্ড সুখেনবাবু উনি দাঁড়িয়ে আছেন ভিজে পুরো চুপচুপে হয়ে। এবার উনি যেই মানে দিদি সামনে থেকে সরে দাঁড়ান, দরজার সামনে থেকে, সুখেনবাবু ভেতরে ঢোকেন। ভেতরে ঢুকে এবারে উনি যেই সুখেনবাবু ভেতরে ঢোকেন, সাথে সাথে এবার দরজাটা বন্ধ করে দেওয়ার কথা, কিন্তু সুখেনবাবু দরজা বন্ধ করছেন না। তো সুখেনবাবু বললেন এসো। যেই এসো কথাটা বললেন, সাথে সাথে প্রচণ্ড পচা দুর্গন্ধময় একটা বাতাস ওনার পেছন পেছন যেন ঘরে এসে প্রবেশ করলো, এবং তারপরেই কিন্তু একটি মেয়ে এসে ঘরে ঢুকলো। এবারে যেই মেয়েটি এসে ঘরে ঢুকলো, দিদি এক ঝলক তাকিয়ে মেয়েটিকে দেখলেন, সাথে সাথে কিন্তু মোমবাতিটা দপ করে নিভে গেল।
তো যাই হোক, আবার করে সুখেনবাবু ছুটে টুটে গিয়ে তো মোমবাতি জ্বালালেন। এইবারে মেয়েটিকে সেই আলো আঁধারি মোমবাতির আলোতে দেখে দিদি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং তার মুখ থেকে একটাই কথা বেরিয়ে আসলো, এ তুমি কাকে আনলে? দিদি যেটা আমায় জানিয়েছেন যে তুমি বিশ্বাস করবে না সোফিয়া, ওই রাত্রে আমার ঘরের মধ্যে মনে হলো স্বয়ং মায়ের বা মা কালীর প্রবেশ ঘটেছে। কিন্তু আমি যে কতটা ভুল ছিলাম পরে তো সেটা আমরা বুঝতে পেরেছি। যে মেয়েটি এসে দাঁড়ালো তার বয়স একদম বেশি নয়, হার্ডলি 18 থেকে 19 বছর বয়স। মহারাষ্ট্রিয়ান স্টাইলে তার শাড়ি পরা, মাথায় ঘন কুচকুচে তার চুলের রাশি, থাক 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 কোঁকড়ানো চুলের রাশি, কুচকুচে কালো তার গাত্রবর্ণ, এবং তার মধ্যে সে যে হাসছে, তার সেই যে ধবধবে সাদা যে দাঁতের যে শাড়ি, তার যে ঝিলিক, দিদি বললেন আমি খালি ভাবলাম এ কি ঘটনা ঘটছে, এ কাকে উনি এসে বাড়িতে নিয়ে ঢুকলেন। তো যাই হোক, এবার তো দিদি বলছেন যে কি ব্যাপার, তোমার এত লেট হলো কেন? তখন অবধি কিন্তু মেয়েটি কি কারণে এসছে কি বৃত্তান্ত দিদি কিছু জানেন না। তখন ওই দাদা ভাই দুটো ঘটনার কথা উনি বলেন। প্রথম ঘটনা যেটা বলেন যে আর বলো না, ওনারা ইঞ্জিনিয়ার, ওনাদের বিভিন্ন সাইট পরিদর্শনে যেতে হয়, ওরকমই একটি সাইটে দাদাভাই সেদিন গিয়েছিলেন। গিয়ে নিয়ে সেখানে একটা ওই বেশি বয়স না, উনি বললেন যে ওরকম 18-19 বছর বয়সের একটা মেয়ে, মানে লেবার আর কি, ওনার কিন্তু ওদিনকে কোনোভাবে ডেথ হয়ে যায়, ঠিক আছে? এবং ডেথ হয়ে যায় বলে আমি গিয়েও সেই স্পটে গিয়ে আমি দেখেছি মুখটা এমনভাবে থেঁতে লেগেছিল মেয়েটির যে মুখটি বোঝা যাচ্ছিল না, কিন্তু যা শারীরিক যা গঠন যা কিছু তাই দেখে মনে হয়েছে মেয়েটির বয়স বেশি ছিল না। বলে এই সমস্ত ঘটনা একটা আবহে পড়ে গেছিলাম যে কারণে আমার ফিরতে এতটা রাত হলো। এবারে ট্রেনে করে যখন উনি এসে নালাসোপাড়াতে নামেন, এবার যখন হেঁটে আসছেন তখন আস্তে আস্তে বলছি যে মনে এই ঝড় বৃষ্টির রাতে আমি তো হেঁটে আসছি, আস্তে আস্তে হঠাৎ করে পায়ের কাছে ঝুপ করে এসে কি যেন একটা পড়লো। তো পড়াতে তখন ওই ভদ্রলোক তো চমকে গেছে, তো বলছে তাকিয়ে দেখছি এই মেয়েটিকে। এটা বলছি কিন্তু দ্বিতীয় ঘটনাটা উনি বলছেন। তো দেখছে ওই মেয়েটিকে, তখন বলছে এ কি, কে তুমি, এই সমস্ত জিজ্ঞেস করছে। মেয়েটি কিন্তু মহারাষ্ট্রিয়ান ভাষায় কিন্তু কথা বলছে, মানে মারাঠিদের ভাষায়। তা উনি অতদিন, ভদ্রলোক অতদিন ওখানে রয়েছেন, ফলে ওনার একটু একটু বোধগম্য হয়েছিল। তো উনি তখন মেয়েটি যা জানায় সেটা হচ্ছে যে ওখানকার মহারাষ্ট্রের কোনো একটা প্রত্যন্ত গ্রামের মেয়ে, সে এদিক সেদিক ঘুরতে ঘুরতে এই জায়গায় এসে পড়েছে এবং ওই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সে কোথাও একটা দাঁড়িয়েছিল। ওর বাবা হচ্ছে কিছুদিন আগে মারা গেছে, এখন সে কোথায় যাবে কি করবে কিচ্ছু না, এবং প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে যে আমাকে আপনি নিয়ে চলুন, কোনো একটা কাজ দিন, আমি তাহলে মানে বেঁচে থাকতে পারবো, এই সমস্ত ব্যাপার। তো তখন উনি আর কি করবেন, আর ওই ঝড় বৃষ্টির রাত, রাস্তায় অত রাত হয়ে গেছে, কেউ নেই, কার কাছেই বা কি বলবেন বা কি ব্যাপার। তো উনি ওই মেয়েটিকে নিয়ে চলে আসে। আর মনের মধ্যে ওনার কিন্তু একটা এই সময় মানে চিন্তাও কাজ করছিল যে অপরাজিতার তো এতটা শরীর খারাপ, ওর যদি একটা হেল্পিং হ্যান্ড পাওয়া যায় মন্দ হয় না, তাহলে মেয়েটি থেকে যাবে আর অপরাজিতার হাতে হাতে কাজও করতে পারবে। এই অভিপ্রায় নিয়ে কিন্তু উনি মেয়েটিকে নিয়ে বাড়িতে চলে আসেন। এবারে অপরাজিতা দি কি আর করবেন, যাই হোক ওর জন্য একটা ঘর বরাদ্দ করা হয় যে ওই মেয়েটি ওখানে থাকবে। মেয়েটি না খুব কম কথা বলে, হু হ্যাঁ এতেই কাজ সারে। আর অপরাজিতা দিদের রান্নাঘরটা
মানে হয় না, এক একটা বাড়িতে দেখবেন আলো কম ঢোকে এক একটা ঘরে, হ্যাঁ, তা ওরকম রান্নাঘরে খুব আলো কম আসতো। মেয়েটি সবটি সময় চেষ্টা করতো ওই রান্নাঘরটির মধ্যে ঢুকে থাকা, এবং যতটা যেন মনে হতো যে এদের স্বামী স্ত্রীকে বাঁচিয়ে চলা। হ্যাঁ, যে এদের কারো কাছে যে বেশিক্ষণ বসে থাকা কি কথা বলা কি। অপরাজিতাদি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে অনেকবার জিজ্ঞাসা করেছে যে তুমি কোন গ্রামে থাকতে, তোমার বাবার কি হয়েছিল। সে যেন একটা এড়িয়ে যাওয়ার মতো মনোভাব মেয়েটির মধ্যে কিন্তু লক্ষ্য করা যেত। তো এইভাবে তো চলতে থাকে। আর অপরাজিতাদি মাঝে মধ্যে না ভীষণভাবে একটা পচা গন্ধ পান বাড়িটার মধ্যে। উনি সুখেন বাবুকেও কিন্তু জানিয়েছেন যে দেখো এরকম এরকম হচ্ছে, কেন এরকম একটা পচা স্মেল মাঝে মধ্যেই আসছে। তা উনি তখন বলেন যে দূর ও কিছু না, কিন্তু সুখেন বাবু কিন্তু মাঝে মধ্যে যখন বাড়িতে উনি থাকতেন মাঝে মধ্যে এরকম বিভৎস পচা কিছু একটা পচে গেছে এরকম একটা স্মেল বা একটা নোংরা গন্ধ কিন্তু পেতে থাকেন। আর অপরাজিতাদি যত দিন যায়, উনি তো মানে ওনার তো ভারী মাস হয়ে যাচ্ছে, কিন্তু ডাক্তার দেখানো হয়, প্রচণ্ড যত দিন যেতে থাকে অসুস্থ হতে থাকেন। একদিকে উনি অসুস্থ হতে থাকেন, আরেকদিকে কিন্তু সুখেনবাবুর ভীষণ ভীষণ শরীর খারাপ হতে থাকে। শরীর খারাপটা যে ওনার কি হচ্ছে উনি কিন্তু কিছুই বলে উঠতে পারেন না। ডাক্তার দেখানো হয়, কিছু ধরাও পড়ে না, কিন্তু ওনার দিন দিন যেন মানুষটা খুব শুকিয়ে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে এরকম। তো এইভাবে চলছে। আর দিদি যেটা বলেছেন যে আমি একটা জিনিস লক্ষ্য করতাম সোফিয়া, সেটা হচ্ছে যখনই আমি ওকে কোনো কাজ করতে বলতাম যে এটা করে দাও বা ওটা করে দাও, সাথে সাথে কিন্তু ও মুহূর্তের মধ্যে সেই কাজটা করে আমার সামনে হাজির করে দিত। বলছে আমরা তো যারা ঘরে কাজ করি, আমি উনি বলেছেন যেভাবে যে ধরো আমি বললাম যে কিছুটা আমাকে আলু কেটে দাও তো, তা একটা আলু কাটতে মানে কিছুটা বলতে হয়তো 4-5টা আলু কাটতে বলেছেন, এইটা কাটতে কতটা সময় লাগতে পারে একটা গৃহিণীর অজানা নয়। বলল চোখের পলক ফেলতাম কাজ হয়ে যেত। কিন্তু এই ব্যাপারটা বললে পর আমার স্বামী মোটেও বিশ্বাস করতো না, কিচ্ছু না। আর ওর আস্তানাই হয়ে গেছিল ওই রান্নাঘরটা, যেটায় কিন্তু হালকা আলো হালকা অন্ধকার। বলছি যে আমি স্পষ্ট করে খুব কম কিন্তু মানে দেখিনি বলা চলে, অথচ সেই মেয়েটি কিন্তু আমার সাথে রয়েছে। বলছে যখনই দেখতাম আমার মনে হতো আমি যেন একটা অস্পষ্টভাবে তাকে দেখতে পাচ্ছি। কিন্তু আমার স্বামী এই কথা বললে রেগে যেতেন। হ্যাঁ, উনি বলতেন হ্যাঁ তোমার এই সময় তুমি উল্টোপাল্টা দেখছো, উল্টোপাল্টা গন্ধ পাচ্ছ, কি পাচ্ছ, এরকমভাবে দিদিকে কিন্তু বকাবকি করে কিন্তু ব্যাপারটা চুপ করিয়ে দিতেন। বলছে আমি যা বলতাম মেয়েটি মানে ক্ষিপ্রতার সাথে সেই কাজটি করে ফেলতো, সেদিক থেকে কোনো সমস্যা ছিল না। কিন্তু মেয়েটিকে যতবার মেয়েটি আমার সামনে দিয়ে গেছে বা আমি সামনে দেখেছি যেন একটা অবয়ব চলে গেলে এইরকম আমার মনে হয়েছে। হ্যাঁ, সেদিনকে রাত্রেই একমাত্র কিন্তু আমি ওই রকম যে যেটার সাথে উনি কম্পেয়ার করেছে মা কালীর মতো একটা রূপ কিন্তু আমি তার দেখতে পেয়েছি। তারপর থেকে কিন্তু যতবারই দেখেছি যেন কিরকম একটা মানে কি বলবো একটা ছায়া ছায়া মতো দেখছি, কিন্তু সে কিন্তু আমার বাড়িতে রয়েছে, এটা কিন্তু আমি বুঝতে পারছি। আরেকটা ব্যাপার যেটা দিদি জানিয়েছেন, বলছে আমি যখন খাবার দাবার আমরা খাওয়া দাওয়া করছি, সমস্ত খাবার বেড়ে নিচ্ছি নিচ্ছি, কিন্তু ওই ওর যে খাবারটা সাজিয়ে গুছিয়ে আমি রান্নাঘরে রেখে দিতাম যে তুমি তোমার টাইম মতো, উন্নতি মেয়েটার নাম ছিল উন্নতি, উন্নতি তুমি তোমার টাইম মতো খাবারটা কিন্তু নিয়ে খেয়ে নেবে। বললো প্রায় দিন এসে দেখতাম খাবারটা ওরকম ঢাকা দেওয়া। এবার হয়তো চেঁচামেচি করলাম কি উন্নতি তুমি খাবার খাওনি কেন, তখন ওই মেয়েটি বলতো না আমার খাওয়ার ইচ্ছা নেই। বলছে আমি অবাক হয়ে যেতাম, ও দিনের পর দিন খাবার নষ্ট করতো কিন্তু ও কিন্তু খেত না। ও তাহলে কি খেয়ে বাঁচতো, এটা আমার বড় প্রশ্ন ছিল। তো মনের মধ্যে হাজারটা প্রশ্ন উদয় হলেও কিন্তু
আমি কিন্তু সেগুলো আমার স্বামীকে বললে উল্টে বকুনি খেতাম। তো ভাবতাম ঠিক আছে, আমার এত শরীর খারাপ চলছে, আগে আমি আমার বাচ্চা ভূমিষ্ঠ হোক, তারপরে আমি পুরো বিষয়টা বলবো। বলছে এই অবস্থায় কিন্তু আমার বাড়িতে আমার হাজবেন্ডের যারা বন্ধুরা, তাদের ওয়াইফরা জানে আমার শরীর খারাপ, তারাও কিন্তু এসেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, তারা কিন্তু কেউ উন্নতিকে দেখতে পায়নি, কেউ উন্নতিকে দেখেনি। সেটা কিন্তু দিদিরা অনেক পরে জানতে পেরেছে। মানে দিদি বলছে, ওদের সামনেই বলছে, উন্নতি খাবার নিয়ে এসো, হ্যাঁ এই জল দিয়ে যাও। বলছে সবই এসে সে দিয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, আমার হাজবেন্ড দেখতে পাচ্ছে, তারা কিন্তু কিছু দেখছে না। হ্যাঁ, কিন্তু খাবার দাবার কিন্তু সব কিন্তু টেবিলে চলে আসছে। তারা কিন্তু জিজ্ঞাসা করছে যে কাকে ডাকছো তোমরা? বলে কেন, আমাদের কাজের মেয়েকে। তখন বলছে কোথায় সে? তখন বলছে যে ওই তো রান্নাঘরে চলে গেল, খাবারটা দিয়ে রান্নাঘরে চলে গেল। মোট কথা এই রকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু এরা যাচ্ছে। বলছে তারপরে আমার ডেলিভারির সময় চলে আসছে, হ্যাঁ কি করব না করব, আমার বাবা মার কথা আসার কথা ছিল, মানে অপরাজিতাদির। বলছে পুরো এই ব্যাপারটা কিন্তু কোনো কারণবশত বাবা মা মানে টিকিট টিকিট কেটে পুরো রেডি, তারা কিন্তু আসতে পারলেন না, এমন একটা ঘটনা ঘটলো। বললো যাই হোক, আমি তো নির্ধারিত দিনে তো বাচ্চা জন্ম দিলাম, জন্ম দেওয়ার পর আমি তো আবার মানে পুনরায় বাড়ি ফিরে আসলাম। ফিরে এসে এবার বাচ্চার দেখভাল সব কিছু, আমি কিন্তু ওই বাচ্চাকে কিন্তু ওকে ছুতেও দিতাম না, বাচ্চার কোনো কাজ ওকে করতেও আমি দিতাম না, কিন্তু সে বাড়িতে রয়ে গেছে। তোমাকে বারবার যেটা বলছি, মানে আমাকে দিদি বলছেন যে আমি কিন্তু তাকে কিন্তু পরিষ্কার দেখতে পাই না যেন মনে হয়। হ্যাঁ, বলছে যে দেখো তখন আগে আমি অসুস্থ ছিলাম, আমার বাচ্চা তো জন্ম নিয়ে নিয়েছে, তাহলে আমার কিসের এখন সমস্যা, কিন্তু তবুও যেন মনে হয় ওকে আমি ঠিক দেখতে পাই না। তো ভালো কথা, এইভাবে দিন এগোচ্ছে। এই করতে করতে কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল কিরকম, সেটা হচ্ছে এই যে ভদ্রলোক সুখেন বাবু একদিন অফিস থেকে আসলেন, ধুম জ্বর, এবং উনি কিন্তু পুরোপুরি বেডরিডেন হয়ে গেলেন। কারণ ওনার মুখ পুরো, মানে উনি আর কোনো কথা বলতে পারলেন না। এবার একটা মানুষের হঠাৎ করে জ্বর এলো, সে কেন কথা বলতে পারবে না বলুন তো? হ্যাঁ, জ্বরের সাথে কথা না বলতে পারার কি ব্যাপার আছে? বলছে দিদি বলছে যে কি যে দুর্দিন গেছে, তোমায় আমি বলে বোঝাতে পারবো না। রাত দিন উনি বিছানাতে শুয়ে থাকতেন, দু চোখ বেয়ে বেয়ে জল পড়তো, কিন্তু উনি কোনো কথা বলতে পারতেন না। আর বলছে যে কঙ্কালও বোধহয় ওর থেকে একটু চেহারা ভালো হয়, এত ভাবে মানে চেহারা খারাপ হতে 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 উনি পুরো বিছানার সাথে মিশে যেতে থাকলেন। আচ্ছা, যেদিনকে ওই ভদ্রলোক এরকম হতে হতে এমন একটা দিন আসলো, যেদিনকে ওই ভদ্রলোক কিন্তু এক্সপায়ার করে গেলেন, ভদ্রলোক বাঁচলেন না। বাচ্চার তখন মাত্র 2 মাস বয়স। বলল এখানেও দেখো ঘটনা, আমার হাজবেন্ড তো মারা গেলেন যেদিনকে সকালবেলা, সেদিন রাত্রিবেলা আমার কোলের সেই বাচ্চাটা কিন্তু চলে গেল, হঠাৎ করে চলে গেল। প্রাণবন্ত বাচ্চা আমার সকালের দিকেও খেলা করছিল, রাত্রিবেলা সেই বাচ্চাটা নেই। ডাক্তার ডেকে আনা হলো, সব আনা হলো, ওই সুখেনবাবুর বন্ধুরা সব ঝাঁপিয়ে পড়ে আসলো, কিন্তু এই ভদ্রলোকের মৃত্যুর কারণ এবং ওই বাচ্চাটির মৃত্যুর কি কারণ ডাক্তার কিন্তু বুঝতে পারলেন না। মারা গেল, দুজনেই মারা গেল। এরপরে বললো যে আমার তো আর ওখানে থাকার কোনো ব্যাপার ছিল না। তো যাই হোক, একটা দিন আমি ওই বুবাইকে সাথে নিয়ে, উন্নতি কিন্তু তখনও ওদের বাড়িতে রয়েছে, একদিন বুবাইকে সাথে নিয়ে ওই অফিসে গেছেন, সুখেনবাবুদের অফিসে ওই লাস্ট কিছু কাজকর্ম করে ওনারা কলকাতায় ফিরে আসবেন, এই সমস্ত ব্যাপার। তখন সেই বছরে মানে সেই সালে দুর্ঘটনায় কোন কোন লেবার মারা গেছে তাদের সব ছবিগুলো এনে এনে ওইখানে রাখা হয়েছে, মানে ওই টেবিলে, যেই টেবিলে দিদি বসে আছেন ওই টেবিলে রাখা হয়েছে।
এবারে সেইখানে ওই বিভিন্ন ছবি দেখতে দেখতে, মানে যিনি সামনে যারা কাজ করছেন তারা বিভিন্ন ছবি নিয়ে দেখছেন এবং আলোচনা করছেন, এই মেয়েটা মারা গেছে, এই অল্প বয়সী মেয়ে, এই সেই বলতে বলতে ছবিটাকে এরকম ছুঁড়ে টেবিলের ওপর রেখেছে। এইবার যখন ছবিটা দিদি দেখেছে, দিদির পায়ের তলায় মাটি নেই, ছবিটা উন্নতির ছবি। এবার তো দিদি খোঁজ খবর শুরু করেছে যে এই লেবার কোথায় মারা গেছে, কি বৃত্তান্ত। তখন ওনারা জানান সুখেনবাবু যে সাইটে ভিজিট করতে গেছিলেন সেই জায়গাটার নাম তো দিদি জানতেন, যে বলে যেতেন যে আজকে অমুক জায়গায় যাচ্ছি, জানো তো আজকে তমুক জায়গায় যাচ্ছি। ওই দিনই কিন্তু ওই লেবারটির ওখানে মৃত্যু হয়। এবং দিদি যেটা বলেছেন যে আত্মা বা স্পিরিটের সাথে একসাথে থাকা কাকে বলে, সেটা আমি ভীষণভাবে ভুক্তভোগী। আমায় দিদি বলেছেন যে তোমার বিভিন্ন ঘটনা শুনি, যারা তোমার এই চ্যানেলে বিভিন্ন ঘটনা শেয়ার করেন তারা প্রত্যেকে সত্যি কথা বলেন। দিদিভাই যেটা বলেছেন, বলেছে বিশ্বাস করো সোফিয়া, আমার পরিবারের লোকজন ছাড়া আমি এই ঘটনাটা কাউকে শেয়ার করিনি, কারণ মানুষ বিশ্বাস করতে পারবে না যে আত্মাও পিছু পিছু চলে আসে। সেদিনকে ওই সাইটে গিয়ে আমার হাজবেন্ড যখন ব্যাপারটা দেখেছিলেন বা কিছু ছিলেন বা ভেতর থেকে উনি কষ্ট পেয়েছিলেন, আর আমার হাজবেন্ডের ছিল তুলা রাশি, হ্যাঁ, ফলে ওর পেছন কিন্তু ওই মেয়েটির আত্মা কিন্তু চলে এসেছিল, যে কারণে কিন্তু আমি ওকে কোনোদিনও পরিষ্কারভাবে দেখতে পারিনি। কিন্তু আমার সমস্ত কাজ যা যা আমি তাকে বলতাম সব কিন্তু সে কিন্তু ফুলফিল করে দিত, কিন্তু নেওয়ার মধ্যে কিন্তু সে আমার স্বামী এবং আমার ছোট্ট শিশু সন্তানটাকে নিয়ে কিন্তু চলে গেল। বলছে যে আমার স্বামী তাও কিছু উপসর্গ দেখা দিল, যে রোগা হয়ে যাচ্ছে দিনের পর দিন, কোনো ডাক্তার এসে কোনো অসুখ ধরতে পারছে না, হ্যাঁ, কথা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, সব কিছু উনি করেছেন, ওনার হয়েছিল। কিন্তু আমার ছটফটে সন্তান যে দুপুর অবধি খেলা করেছে, সে রাত্রিবেলা কিন্তু হঠাৎ করে সে কিন্তু না ফেরার দেশে চলে গেল। তো ওই দিদি যেটা বলেছেন যে আমার হাজবেন্ড কিন্তু পরে এই ব্যাপারটা জানতে পেরেছিলেন, বললো উনি চলে গেছেন, উনি মারা গেছেন, ওনার চলে যাওয়ার পর ওনাকে দাহ করা হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে, তারপর ওনার বাড়ির সে তলা থেকে কিন্তু আমি পরবর্তী সময়ে যে ব্যাপারটা অফিস থেকে গিয়ে জানলাম, আমি বেশ কিছুদিন বাদে কিন্তু বালিশের ওনার ওই নিচটা থেকে কিন্তু একটা চিরকুট পাই, তাতে কিন্তু আমাকে উদ্দেশ্য করে উনি পুরো ব্যাপারটা লিখেছিলেন যাতে আমি জানতে পারি। এবং ওই দিন ওই যে ব্যাপারটা আমি জানি, তখন তো ওনার সমস্ত বন্ধু বান্ধব, ওনার দাদার সমস্ত কলিগ টলিগ সবাই মিলে তো ওনার বাড়িতে আসে, সব কিছু করে, বলল সেদিনের পর থেকে কিন্তু নামো নিশান ছিল না এই উন্নতির। সে এসছিল এই প্রাণ দুটি নিয়ে এসে চলে গেল। তো আজকের ঘটনাটি, এখন তার বুবাই মানে দিদির বড় ছেলে, প্রথম সন্তান আর কি, বুবাই, এখন তো তার একটি সন্তান, সে এখন খুব ভালো জায়গায় চাকরি করছে, দিদি কলকাতায় থাকেন, হ্যাঁ, এখন বলছে যে অনেকটা শোক কাটিয়ে উঠেছি, কিন্তু আজও কিন্তু ওই দিন কটার কথা মনে পড়লে আতঙ্কিত হয়ে পড়ি, যে মানুষ একটা, দেখো সোফিয়া, একটা কিছুক্ষণের জন্য কিছু একটা দেখা, অদ্ভুত কিছু দেখা, আর কিছু মাস যাবত একটা এই রকম এন্টিটির সাথে বসবাস করা। তো উনি বললেন যে বন্ধুদের সাথে শেয়ার করার জন্য তোমায় পাঠালাম, আর উনি কিন্তু আমায় বলেছিলেন যে তুমি এটা বলবে কি না বলবে চিন্তা করে নাও, কারণ এটা অনেকেই বিশ্বাস করবে না। তখন আমি ওনাকে বলেছিলাম যে বিশ্বাস করা বা না করা আমি সবসময় বলি আমার দর্শক শ্রোতা বন্ধুদের হাতে, হ্যাঁ, আপনি শেয়ার করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এটাই আমি তাকেও বলেছিলাম। তো
তো বন্ধুরা, আজকের ঘটনা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিদি, তার নাম যাই হোক না কেন, তিনি আমার সাবস্ক্রাইবার, তিনি তো ফলো করবেনই যে আপনাদের কাছ থেকে কী কমেন্ট এলো। এটা তো খুবই একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। তো প্লিজ এটাকে আপনারা বিশ্বাস হলে বিশ্বাস করবেন, বিশ্বাস না হলে বিশ্বাস করবেন না, কিন্তু কোনো রকম বিরূপ মন্তব্য করবেন না। আর কি বলবো, যারা আমার নতুন পুরনো বন্ধুরা রয়েছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু সবার মাঝে শেয়ার করে দেবেন। আর আরেকটা কথা, যদি আপনাদের কারোর সাথে এরকম কোনো ঘটনা থাকে, যেভাবে এই দিদি নিজের নাম না করেও কিন্তু এগিয়ে এসে ঘটনাটি শেয়ার করলেন, আমি সবাইকে জানাতে পারলাম, এরকম যদি কেউ থাকেন যে নিজের জীবনে ঘটা বা কারোর মুখ থেকে শোনা কোনো ঘটনা এরকম ঘটেছে, তাহলে অতি অবশ্যই আমাকে একটু নক করবেন, যদি সবার মাঝে সেটা তুলে ধরার ইচ্ছে হয়। আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ আমায় শুনলেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওর সাথে। নমস্কার।